বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং নিরাপদে আছো। আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন, তারা কিভাবে বাংলায় বাণিজ্য করতে এসে বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করে এদেশের শাসন ক্ষমতা দখল করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সেই তাদের যে এদেশের ক্ষমতা দখল, বাণিজ্য করতে এসে এদেশের শাসন ক্ষমতা কিভাবে দখল করে তার একটা পর্যায় হচ্ছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ সম্পর্কে সচেতন বাংলাদেশী নাগরিক প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে। আজকে আমরা এই পলাশীর যুদ্ধ সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। পলাশীর যুদ্ধ একটি প্রহসন। কেন পলাশীর যুদ্ধ হয়েছিল, কেন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বাংলার নবাবী আমল শুরু করেছিলেন নবাব মুর্শিদ কুলি খান। তিনি প্রথম মুঘলদের অধীন থেকে বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, নবাবী প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে নবাব হয়েছিলেন আলীবর্দী খান। তারপরে আলীবর্দী খানের মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে আরোহণ করেন। কিন্তু চিরাচরিত নিয়ম ভঙ্গ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে স্বাগত জানায় নাই এবং এই নবাবকে উৎখাত করে ক্ষমতা দখল করার জন্য এদেশীয় কিছু মানুষ, তার মধ্যে এক নম্বরে মীর জাফর আলী খাঁ, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। তিনি অন্তরে সুপ্ত বাসনা লালন করতে বাংলার মসনদে বসবেন। বিশ্বাসঘাতক মীর জাফরের নাম আমরা সবাই জানি। তার সাথে যোগ দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার খালা গসিটি বেগম এবং শওকত জং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথে এই মীর জাফরের নেতৃত্বে এদেশের হিন্দু বেনিয়া গোষ্ঠী রাজবল্লভ, রায়দুর্লভ সহ আরো অনেকে এই প্রাসাদ ষড়যন্ত্রে যুক্ত হয় এবং ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে হটিয়ে দেওয়ার, পরাজিত করার একটা কূটকৌশল অবলম্বন করে। পলাশীর যুদ্ধ তার চূড়ান্ত রঙ্গমঞ্চ। পলাশীর যুদ্ধের কারণ কি? আমরা প্রথমেই যেটা বলতে পারি যে মীর জাফর আলী খান নেতৃত্বে মন্ত্রী পরিষদ ও অভিজাত বর্গের ষড়যন্ত্র। তারপরে কি বলতে পারি? ঘসিটি বেগম এবং শওকত জংয়ের ষড়যন্ত্র। তারপরে কি বলতে পারি? যে ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। তারপরে কি বলতে পারি? কৃষ্ণবল্লভ, যাকে কোম্পানি আশ্রয় দিয়েছিল। কৃষ্ণবল্লভ তিনি রাজস্বের টাকা, সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন।
তো একের পর এক বিভিন্ন ঘটনায় নবাবের সাথে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার আদেশ অমান্য করে এদেশে বাণিজ্য কুঠি নির্মাণ করতে থাকে, যে কারণে নবাব সিরাজউদ্দৌলা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অগ্রসর হন। নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের কথা জানতেন, কিন্তু তিনি মির্জাফরের কথায় আশ্বস্ত হয়েছিলেন। তিনি ভুল করেছিলেন আশ্বস্ত হয়ে। যা হোক, নবাব ইংরেজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অগ্রসর হয় এবং ইংরেজদের বাণিজ্যিক কুঠি দখল করে নেন, কাশিমবাজার কুঠি সহ অন্যান্য কুঠি। কিন্তু ইংরেজরা ক্রমেই আগ্রাসী হয়ে ওঠে এবং তাদের সাথে চূড়ান্ত শক্তি পরীক্ষার ক্ষেত্র তৈরি হয়। নবাবের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদও দেওয়া হয়, যেটাকে আমরা সবাই জানি। সেটা হচ্ছে অন্ধকূপ হত্যা কাহিনী। অর্থাৎ ছোট্ট একটি কামরা, যেখানে 18 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি এরকম কক্ষে 146 জন ইংরেজকে বন্দী করে হত্যা করার একটা কাল্পনিক কাহিনী হলওয়েল ইংরেজ সে এটা তৈরি করেছিল। যা হোক, নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের চূড়ান্ত শক্তি পরীক্ষা সেই পলাশীর আম্রকাননে অনুষ্ঠিত হয়। আমি দীর্ঘায়িত করব না, অল্প সময়। সেই 1757 সালের 23 জুন যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন ষড়যন্ত্রকারীদের প্রধান মীর জাফর আলী খান। কিন্তু যুদ্ধে যখন জয়লাভের দ্বার প্রান্তে, ঠিক তখন সেই মীর জাফর বিশ্বাসঘাতকতা করে নবাবকে যুদ্ধ বন্ধের জন্য প্ররোচনা দেয়। নবাব মীর জাফরের কথা বিশ্বাস করে যুদ্ধ বন্ধ করে ভুল করে বসেন। নবাবের পক্ষে মোহনলাল এবং মীর মদন, এই দুই সেনাপতি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে সেই যুদ্ধে নবাবের পক্ষে জয়লাভ করা সম্ভব হয়নি। ইংরেজ বাহিনী অতর্কিতভাবে নবাবের বাহিনীর উপর আক্রমণ করে, কিন্তু মোহনলাল এবং মীর মদন সেটা প্রতিহত করতে পারেননি। মীর জাফর ঠায় দাঁড়িয়েছিলেন তার সৈন্যবাহিনী নিয়ে। ঘটে যায় ইতিহাসের একটা কলঙ্কিত প্রহসন যুদ্ধর নামে। সেখানে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, পরাজিত হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এর ফলশ্রুতিতে পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার ফলে কি কি ঘটে? বাংলা তথা ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। নবাব সিরাজউদ্দৌলা পলায়ন করেন এবং তাকে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। ইংরেজরা মীর জাফরকে বাংলার মসনদে বসায়, কিন্তু তিনি ছিলেন পুতুল নবাব। মীর জাফরও বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা আমাকে পুতুল নবাব বানিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ঠিক তখন মীর জাফর আবার পরবর্তীতে ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল। তিনি ওলন্দাজ যুদ্ধ জাহাজ এনেছিলেন, ওলন্দাজদের সাথে চুক্তি করেছিলেন, কিন্তু
ইংরেজদের সাথে পেরে ওঠেনি। ঠিক তখন রবার্ট ক্লাইভ মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসায়। মীর কাসিম স্বাধীন চেতা ছিলেন, তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ছিলেন, কিন্তু ইংরেজ বাহিনীর আধুনিক যুদ্ধ অস্ত্র তার কাছে ছিল না। সেই কারণে তিনি বক্সারের যুদ্ধ, আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা 1764 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। পলাশীর যুদ্ধের পর বাংলার স্বাধীনতার সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও এই বক্সারের যুদ্ধে ভারতের মুঘল সম্রাট এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং বাংলার নবাব মীর কাসিমের যৌথ বাহিনী ইংরেজ বাহিনীর নিকট পরাজিত হয়। ঐতিহাসিকগণ বলেছেন, পৃথিবীর ইতিহাসে যে কয়েকটি যুদ্ধ একটা জাতির ভাগ্য পরিবর্তন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে বাংলার শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার প্রয়াস পায়। বক্সারের যুদ্ধে জয়লাভ করার পরে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে নামমাত্র 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি কি? আমরা জানি যে তৎকালীন নবাবী আমলে একটা ছিল দেওয়ান আর একটা হচ্ছে নাজিম। নাজিম হচ্ছে শাসন কার্য, বিচার কার্য এবং দেশ রক্ষার বিষয়, শাসন সংক্রান্ত নিজাম। আর দেওয়ানি ছিল রাজস্ব আদায় এবং ব্যয়। ইংরেজ কোম্পানি তারা বুঝতে পেরেছিল যে দেওয়ানিটাই তাদের প্রথমে দরকার, তাদের অর্থের দরকার, টাকা পয়সার দরকার। তারা এসেছে টাকা পয়সা নিতে। এবং আধুনিক ঐতিহাসিকগণ বলে থাকেন যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লবের টাকা ভারত উপমহাদেশ থেকে নিয়ে গেছে, নেওয়া হয়েছিল। ভারতীয় উপমহাদেশের টাকায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বক্সারের যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে যখন দেওয়ানি লাভ করলো, তখন লর্ড ক্লাইভ বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করলেন। কিরকম দ্বৈত শাসন ব্যবস্থা? যে নামমাত্র নবাব তাকে শাসন কার্য পরিচালনা করার জন্য বাৎসরিক 53 লক্ষ টাকা দিবে, আর যত রাজস্ব আদায় হবে সবটাই কোম্পানির দায়িত্বে থাকবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে প্রভূত আর্থিক উন্নতি সাধন করে, আর্থিকভাবে তারা লাভবান হয়। পক্ষান্তরে খাজনা বৃদ্ধি করার ফলে, কয়েক গুণ বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করার ফলে এদেশের মানুষের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। দ্বৈত শাসন ব্যবস্থায় নবাব ছিল ক্ষমতাহীন, দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ প্রশাসন ব্যবস্থা তার কাছে, কিন্তু ক্ষমতা নেই। আর
কোম্পানি ছিল দায়িত্বহীন ক্ষমতাপ্রাপ্ত, অর্থাৎ ক্ষমতা তাদের হাতে, টাকা পয়সা তাদের হাতে, কিন্তু দায়িত্ব ছিল না। আবার লর্ড ক্লাইভ কি করেছিলেন? বাংলার নবাব নাজিমুদ্দৌলা নাবালক ছিলেন, তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। নাবালক থাকার কারণে রেজা খানকে নায়েবে নাজিম পদে নিয়োগ দান করেন, অর্থাৎ কার্যত এদেশের শাসন ক্ষমতা এবং রাজস্ব ক্ষমতা দুটাই কোম্পানির হাতে চলে যায়। কোম্পানির আর্থিক লোভ লালসার কারণে এবং পরপর 2 বছর অনাবৃষ্টির কারণে বাংলায় ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষ দেখা দেয়, যাকে আমরা বলে থাকি ৭৬-এর মন্বন্তর। ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে, বাংলায় হচ্ছে ১১৭৬ সালে। এই দুর্ভিক্ষে বাংলাদেশের এক তৃতীয়াংশ লোক মৃত্যু মুখে পতিত হয়। জীবিত মানুষ মৃত মানুষের মাংস ভক্ষণ করতেও দ্বিধাবোধ করেনি। কিন্তু এদেশীয় ঐতিহাসিকগণের মতে ৭৬-এর মন্বন্তরে বাংলাদেশের বাংলা অর্ধেক জনসাধারণ মৃত্যু মুখে পতিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতি সংক্ষেপে একটা বড় ইতিহাস জানলাম যে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করে একটি বাণিজ্যিক গোষ্ঠী হিসাবে, কিন্তু পরবর্তীতে তারা ধীরে ধীরে এদেশীয় ষড়যন্ত্রকারী এবং দালালদের সহযোগিতায় সে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে পরাজিত করে এদেশের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করে এবং বক্সারের যুদ্ধে জয়লাভ করে ইংরেজ শক্তি এদেশে রাজশক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে তারা আর্থিকভাবে লাভবান হয়। এদেশের মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলা ১১৭৬ অর্থাৎ ৭৬-এর মন্বন্তর মহা দুর্ভিক্ষে, যার ফলশ্রুতিতে ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার শাসন ক্ষমতা কোম্পানি স্বহস্তে গ্রহণ করে, অর্থাৎ নিজামত এবং দেওয়ানি দুইটাই কোম্পানি নিজ হাতে তুলে নেয়। তারপর থেকে ১৭৫৭ সাল থেকে ইংরেজ কোম্পানি ১৮৫৭ সালের মহাবিদ্রোহ, যেটাকে আমরা বলতে পারি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন, এই পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসক ছিল। অতঃপর ১৮৫৮ সালে ভারতে ব্রিটিশ রাজকীয় শাসন প্রচলন করা হয়। ১৮৫৮ সালে ভারতে ব্রিটিশ রাজকীয় শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ শাসন সরাসরি
প্রচলিত হয় এবং 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে রাজত্ব করে, শাসন করে, শোষণ করে, আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলে এদেশের টাকা পয়সা লুটপাট করে নিয়ে তারা ইংল্যান্ডকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমাদের জন্য পলাশীর যুদ্ধ ঘটনা, বক্সারের যুদ্ধের ঘটনা, 1765 সালে দেওয়ানি লাভ, 76-এর মনন্তর, এই ঘটনাগুলি তোমরা বাসাতে মনোযোগ দিয়ে বই পড়বে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমরা আলাপ করব ইংরেজ শাসনের বিরুদ্ধে এদেশের কিছু কৃতি সন্তান যারা ফরাইজে আন্দোলন, নীল বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন সহ যারা আন্দোলন করেছে সেই বিষয়ে পরবর্তী ক্লাসে আলাপ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।